বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাজেট অধিবেশন চলছে এবং একেবারেই শেষ প্রান্তে যখন বাজেট সংসদে অনুমোদিত হবে, আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংযোজন বিযোজন হয়তো তাতে থাকবে, কিন্তু বাজেট আলোচনার মূল বিষয় হচ্ছে দেশের অর্থনীতি সামগ্রিকভাবে এবং সাধারণ মানুষের জীবনমান, মানুষ কীভাবে টিকে আছে, তার জীবনযাপন করছে। ঠিক এই সময়টাতেই আমরা গণমাধ্যমে প্রতিদিন নানা রকমের দুর্নীতির, লুটপাটের, যেগুলোকে এক ধরনের অশ্লীল লুটপাট বললেও ভুল বলা হবে না, বা সম্পদের অশ্লীল প্রদর্শনী খবরাখবর নিয়মিত পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। এবং সেগুলো আবার আরেকটা চিত্র দেশের। এর বাইরে সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন। ভারত আমাদের অত্যন্ত নিকটতম সবচেয়ে বড় প্রতিবেশী এবং ভারতের সঙ্গে সম্পর্কের নানা রকমের টানাপোড়েন আছে, ঐতিহাসিক সম্পর্ক আছে। সেই মুক্তিযুদ্ধকালীন সময় থেকে তাদের ভূমিকা, তাদের অবদান এবং তারপরে তাদের সঙ্গে সম্পর্কের নানা উষ্ণতা এবং শীতলতার বিষয় আছে। প্রধানমন্ত্রীর এই সফরের সময়ও অনেকের অনেক রকমের প্রত্যাশা ছিল এবং সফর শেষে আমরা জানি 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তার মধ্যে 60টি নতুন এবং 3টি পুরনো। এবং এরপরেই সে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনও করেছেন এবং এই সম্পর্কের নানা দিক তিনি কিভাবে দেখেন সেটাও আলোচনার মধ্যে এসেছে। অনেকের মধ্যে নানা উদ্বেগ উৎকণ্ঠা আছে, বিশেষ করে কিছু সমঝোতার বিষয় নিয়ে, যে বাংলাদেশের ভেতর দিয়ে এর আগেও সড়ক পথে নানান যোগাযোগের ট্রান্সশিপমেন্ট নানা কিছু আছে, পোর্ট ব্যবহারের ইস্যুজ আছে, এখন রেল চলাচলের একটা সমঝোতা হয়েছে। সেসব বিষয় নিয়ে মানুষের মধ্যে নানা রকমের প্রশ্ন উদ্বেগ আছে। অমীমাংসিত অনেক বিষয় আছে, যেমন তিস্তার প্রকল্পের পানি বন্টনের ইস্যু, সেটা কিভাবে শুরু হবে, কোনো অগ্রগতি হয়নি। 2026 সালে গঙ্গা চুক্তি, সেটার নবায়ন নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া যেটা দেখেছি সেটা তারা খুবই এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা এটা চায় না। ইতিমধ্যেই ভারতীয় প্রধানমন্ত্রীকে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটি চিঠি আমাদের সাংবাদিকদের অনেকের হাতেই হয়তো এসছে, আমার কাছেও আছে। তিনি গোটা বিষয়টাকে বাংলাদেশের সঙ্গে এই সম্পর্কের বিষয় বা চুক্তির বিষয়গুলোকে কীভাবে দেখেন সেটা নিয়ে তিনি একটি দীর্ঘ চিঠি ভারতীয় প্রধানমন্ত্রীকে লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা সেটাও প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন, যে এই যে ভারতীয় সৈন্যদের প্রত্যাহার পৃথিবীর অনেক দেশেই হয়নি, কিন্তু ভারত সেটা করে নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুরোধে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সেটা করেছেন, সেটা তিনি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে এটাও উল্লেখ করেছেন যে ভারতীয়দের কাছেই, মানে তাদের কাছেই পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছে। সো তাদের যে ভূমিকা, এই যে মিত্রবাহিনী এবং মিত্রবাহিনীর অংশ হিসেবে থাকলেও আসলে মূলত তাদের কাছেই করেছে। তো এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলবার জন্য দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে বসা আছেন সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ 9-এর G9-এর সাধারণ সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। একটি তো প্রতিদিনকার বিষয়, সেটা হচ্ছে যে বিভিন্ন জন, জেনারেল আজিজ, বেনজির আহমেদ, মতিউর রহমান আলোচনার মধ্যে আছে, আরও অনেকগুলো নাম ইতিমধ্যে আলোচনা এসেছে। সেই বিষয় নিয়ে আমরা একটু পরে আলোচনা যাই, বাজেটের প্রসঙ্গটা পরে আলোচনা করছি। সর্বশেষ যে বিষয়টি, প্রধানমন্ত্রীর ভারতীয় সফর এবং এখানে প্রাপ্তি অপ্রাপ্তির যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আপনাদের কাছে শুনতে চাই। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ধন্যবাদ আপনাকে এবং শান্ত ভাই সহ যারা দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক, এবং সেই সম্পর্কের ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা যেইভাবে এটা আমাদের দেশের মানুষের ভেতরে মিডিয়ায় যে আলোচনার জন্ম দেয়, সেই জন্ম থেকে এই সমস্ত আলোচনার যে জন্মটা হয়, সেই ভারতীয় গণমাধ্যমে কিন্তু এখন এগুলো নিয়ে প্রচুর আমি সেইটাই খুব মানে জায়গা সিগনিফিকেন্ট, যে ভারতীয় সংবাদপত্রে না যতটা আলোচনা সমালোচনা এগুলো নিয়ে হয়, তার থেকে অনেক বেশি আলোচনা সমালোচনা আমাদের দেশের অভ্যন্তরে হয়। কেননা এই ভারতের পক্ষে এবং বিপক্ষে এইটা থাকা এবং না থাকার ক্ষেত্রে বাংলাদেশের
রাজনীতিতে একটা বড় রকমের প্রভাব বলয় সৃষ্টি করে, সেটা সিন্স দ্য বিগিনিং অফ দিস কান্ট্রি। তো যার কারণে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে খুব বেশি পছন্দ করি এবং আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে যার যার মতো করে ব্যাখ্যাটা প্রদান করার চেষ্টা করে থাকি। ঠিক ওই একইভাবে যখন সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন, যে কয়েকটা এগ্রিমেন্ট হয়েছে, MOU সমঝোতা চুক্তি স্বাক্ষর যেগুলো হয়েছে, সেগুলোর বিষয়ে নানান রকম কথা হচ্ছে। আমি প্রথমে যেই বিষয়টা খুব বেশি করে আলাপ আলোচনায় আনা হচ্ছে যে আমাদের এই ভারতীয় ট্রেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তাদের কয়েকটা রাজ্যে তারা যেতে পারবে, এ সম্পর্কে একটা সমঝোতা স্মারক হয়েছে। সেই MOUটা নিয়ে এখন কথা হচ্ছে। এখন দেখেন, এইটা কিন্তু আপনার ট্রানজিট না, এটা ওইভাবে ট্রানজিট বলা যাবে না, এটা একটা কানেক্টিভিটি। এই কানেক্টিভিটিটা আপনার ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই কানেক্টিভিটিটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং পরে একটা পরীক্ষামূলক ট্রেন চলার মধ্য দিয়ে এইটা আরও কতটা কার্যকর হতে পারে সে বিষয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমঝোতা স্মারকটা পরে একটা চুক্তিতে রূপান্তরিত হতে পারে। ঠিক সেই জায়গাতে কিন্তু আমরা এখনো আছি। এখন ভারতের বাংলাদেশের অভ্যন্তরের ভূমি ব্যবহার করে ভারতীয় রেল কোথায় যাবে? পশ্চিমবঙ্গ সহ তাদের উত্তর পূর্বাঞ্চলীয় কিছু রাষ্ট্র, যেগুলোকে আমরা 7 সিস্টার্স বলে চিনি, সেইখানে তারা তাদের এই রেলটা ব্যবহার করে পণ্য পরিবহন সহ অন্যান্য সুবিধাটা নেবে। কি কারণে? কেননা এটা তাদের দেশের ভেতর দিয়ে যদি চলতে হয় তাহলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে হয়। বাংলাদেশের ভূখণ্ডটা ব্যবহার করলে তাদের সময় কম লাগবে, খরচ কম হবে, এটা হচ্ছে মূল জায়গা। এখন এই খরচ কম হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ তার লভ্যাংশ কতটা পাবে, এটাই হচ্ছে মূল আলোচনার বিষয়। এখন এই লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে যেহেতু ভারতের খরচ কম হবে, সেক্ষেত্রে আমাদের এই ভূখণ্ড ব্যবহারের ক্ষেত্রে আমরা আমাদের লভ্যাংশ কতটা পাবো, এটা একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে, সেই প্রোটোকল এটা নিশ্চিত করা আছে। আপনার মনে থাকবে যে আপনার UN SCAP নামে জাতিসংঘের আমাদের এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের জন্য অর্থনৈতিক এবং সামাজিক একটা কাউন্সিল আছে। সেই কাউন্সিল থেকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই ট্রান্সশিপমেন্ট অথবা এই ট্রানজিটের বিষয়টাকে একটা প্রাক্কলন করা তাদের আছে। আমি প্রাক্কলন বলছি যে এই ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে লভ্যাংশের যে অংশ, সেই অংশের প্রাক্কলন কিন্তু করা আছে। এটা নিয়ে বিস্তর আলাপের কোনো সুযোগ নেই, কেননা এটা অলরেডি সেটেলড। আমরা জানি যে আমাদের কত লভ্যাংশ হতে পারে, এটা ইউনাইটেড নেশনস থেকে একটা প্রাক্কলন করা আছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে যে আলোচনা সমালোচনা বিভিন্ন সময় করছেন যে আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত হবে, আমাদের দেশকে বিকিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চক্রান্ত, এই কথাগুলো আমি বলবো যে বাংলাদেশের পলিটিক্সের একটা কাইন্ড অফ বাজওয়ার্ড, একটা গিমিক। কেননা এই কথাগুলো বললে পরে মানুষ খুশি হয়, একটা শ্রেণী তাদের পক্ষের যারা আছে সেই তাদেরকে খুশি করা, এই বাজওয়ার্ডটা মার্কেটে ছেড়ে দিলে এ নিয়ে বিস্তর আলোচনা সমালোচনাও হয়। তো যার জন্য এই কথাগুলো বলা হয়, কেন এইটা বলতে 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 আমাদের যেই কারণে এই কাজগুলো করা হচ্ছে, আপনি দেখেন যে আমাদের যে অর্থনৈতিক উৎপাদনশীলতা, যদি আপনাদের এই কানেক্টিভিটিটা আমরা বাড়াতে পারি আস্তে আস্তে, অর্থনৈতিক উৎপাদনশীলতা বাড়বে, পারস্পরিক আগ্রহ, অর্থনীতির ক্ষেত্রে আগ্রহ সবই বাড়বে। এই ক্ষেত্রে আমাদের যেহেতু আপনি জানেন যে আমাদের একটা 2007 সালের মধ্যে একটা কন্ট্রাক্ট হয়েছিল, এটা ট্রান্সন্যাশনাল সামথিং, এখানে মায়ানমারও ছিল, কিন্তু মায়ানমারের কারণে সেই চুক্তিটার বেশি দূর এগিয়ে যেতে পারে নাই। এখন আমরা এই কানেক্টিভিটিটা ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই 4টা দেশের ভিতরে সীমাবদ্ধ রেখে আমাদের পারস্পরিক যে আগ্রহ, অর্থনৈতিক উৎপাদনশীলতা, সেই দিকে নজর দিয়েই ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমঝোতা প্রস্তাব করা হয়েছে, স্মারকটা করা হয়েছে। এখন এর উপর স্টাডি করে বাকিটা কিভাবে কার্যকর করা যেতে পারে সেই দিকে আমরা এগিয়ে চলেছি। এই জায়গায় যাওয়ার ক্ষেত্রে নানান রকমের আলোচনা থাকতে পারে, এইগুলো থাকবেই, এইগুলো কনসিডারেশনে নিয়েই আমরা এগিয়ে যাওয়ার জন্য কাজ করছি। ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। জি, আপনাকে ধন্যবাদ, এবং আলোচনায় জর্জ ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশ এবং ভারত দুটি প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ আয়তনের দিক থেকে একটি ছোট রাষ্ট্র, ভারত বৃহৎ রাষ্ট্র। এই বিবেচনা মাথায় রেখে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেরকম সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার ছিল, এবং 1971 সনে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে যে সহযোগিতা দিয়েছে সেই হিসেবেও যেরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার ছিল, ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে, মানে রাষ্ট্র টু রাষ্ট্র তো আছেই, আবার মানুষের সঙ্গে মানুষের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেটা
বিভিন্ন সময় বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে, এবং এইটা এই অবিশ্বাস, অনাস্থা এবং মানসিক বৈরিতা বাড়তে বাড়তে মানুষ টু মানুষে এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারত বিদ্বেষী হয়ে উঠছে। এই ভারত বিদ্বেষী হয়ে ওঠার পেছনে মূল কাজ করছে বাংলাদেশের সরকারে থাকা যে শাসক গোষ্ঠী, তারা নিজেদের স্বার্থ রক্ষা না করে, নিজেদের বলতে দেশের স্বার্থ রক্ষা না করে শুধু নিজেরা অনৈতিকভাবে, অবৈধভাবে, বিনা ভোটে ক্ষমতায় থাকবার জন্য, ভারতের আনুকূল্য আদায়ের জন্য তাদের সব কিছু দিয়ে দিচ্ছে, এবং দিয়ে দিয়ে খুব বড় গলা করে বলছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখতে হবে। এবং সেই আজীবন মনে রাখার অংশ হিসেবেই এইবার রেলও দেয়া হয়েছে, রেল যাতায়াতের সুযোগ দেওয়া হয়েছে বলে অনেকে মনে করে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলছিলেন যদি সেন্ট মার্টিন লিখে দেওয়া যায় তাহলে তিনি ক্ষমতায় থাকতে পারবেন। এখন সেন্ট মার্টিন ইতিমধ্যে লিখে দিয়েছেন কিনা আমরা এখনও জানি না, তবে ভারতকে কী কী লিখে দিয়েছেন সেই তালিকার মধ্যে অন্তত ছোট একটু উপাদান ইতিমধ্যে বেরিয়ে আসছে, যে এই যে অঙ্গীকার হয়তো আগেই করে রেখেছিল যে আমাদের ক্ষমতায় রাখো, ওনাদের মন্ত্রীদের পাঠান, তারা এসে বলেন যে ভারত সরকারকে অনুরোধ করে এসেছি যে কোনো উপায়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। সেই তাদের যে আন্ডারস্ট্যান্ডিং বিহাইন্ড দি স্ক্রিন যে ঘটনাগুলো ঘটে তার অংশ হিসেবেই হয়তো আগের প্রতিশ্রুতি এখন বাস্তবায়ন হচ্ছে। এবং সেই ক্ষেত্রে তারা ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী কালকে বললেন, ইউরোপের উদাহরণ দিলেন যে ইউরোপে তো বর্ডার নাই, তাতে কি তাদের দেশ বিক্রি হয়ে গেছে? ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্ক এবং তাদের রাজনৈতিক অবস্থা, তাদের নির্বাচন, তাদের মানবাধিকার, তাদের গণতন্ত্র, তাদের সব কিছু শাসন, সেইটা আর বাংলাদেশ, ভারত, এই দুটো তো এক জিনিস নয়। ইউরোপের কোনো দেশে আপনি অনির্বাচিত, জোর করে ক্ষমতায় থাকা, রাতে ভোট করা, ডামি ভোট করে ক্ষমতায় থাকা, গুম খুন করে ক্ষমতায় থাকা, এরকম কোনো সরকার, প্রধান সরকার পাবেন ইউরোপে? ইউরোপের কোনো দেশের পাবেন যে প্রতিবেশী দেশের মানুষকে বর্ডারে মেরে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে? 10 বছরে 300-র উপরে হত্যাকাণ্ড ঘটিয়েছে শুধু বাংলাদেশের। যদি চোরাচালানি ইস্যু হয়ে থাকে, চোরাচালান তো করে হচ্ছে গিয়ে গিভ অ্যান্ড টেক, এই প্রান্তে বাংলাদেশি লোক, ওই প্রান্তে ইন্ডিয়ান লোক, এবং এক গ্রুপ আর এক গ্রুপকে দেয় নেয়, সেই তো। তাহলে সেখানে শুধু বাংলাদেশিরা গুলি খেয়ে মরে কেন? যে দেশের প্রতিবেশী অন্য প্রতিবেশী মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে এবং তাদের লাশ কাঁটাতারে দিনের পর দিন ঝুলিয়ে রাখে, যেই দেশকে যে কোনো উপায়ে শোষণ করে, অর্থনৈতিকভাবে শোষণ করে, বাণিজ্য ঘাটতি 2011-12 অর্থ বছরে যেখানে $4.74 বিলিয়ন আমদানি ছিল বাংলাদেশের, সেই আমদানি বেড়ে এখন হয়েছে $13.69 বিলিয়ন, কিন্তু আমাদের রপ্তানি একেবারেই নগণ্য। আমাদের এখানে কালচারাল আগ্রাসন ধরেন, আমাদের এখানে ইন্ডিয়ান টেলিভিশন বলেন, সিনেমা বলেন, সব কিছু যেভাবে উন্মুক্ত করে দেওয়া হয়, ইন্ডিয়া আপনি এত সহজে ঢুকতে পারবেন? তারা নানান রকমের নিয়মের বেড়াজালে আপনার এই টেলিভিশনটাকে আটকে রেখেছে, চ্যানেলে আপনি ইন্ডিয়া চাইলেই দেখাতে পারবেন না। এইভাবে তারা সব কিছুতে যেরকম বৈরিতা, সেই অবস্থার মধ্যে আপনি ইউরোপের সঙ্গে তুলনা দিয়ে একটা দেশের গণতন্ত্র হত্যা করে দাসানুদাস বানিয়ে কাউকে ক্ষমতায় রাখবার যে প্রবণতা ভারত দেখিয়েছে বাংলাদেশের বেলায়, ইউরোপের কোনো দেশের বেলায় সেটা আপনি দেখতে পাবেন না। সুতরাং ইউরোপের জায়গায় ওখানে ট্রাস্ট একটা বড় উপাদান, পারস্পরিক যে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার পারস্পরিক জনগণের সঙ্গে জনগণের প্রতি যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের জায়গাটা, সেটা খুব নড়বড়ে, এবং সেটা নড়বড়ে করার মুখ্য ভূমিকা পালন করেছে ভারত। এবং এই যে আপনাকে এতগুলা বা ইমব্যালেন্সমেন্ট যেগুলো আমি বললাম, আরও অনেক আছে এরকম বলা যাবে, সেই ক্ষেত্রে দেখবেন আপনি কি আমার মানে দুঃখ লাগে ভাবতে যে আমরা যখন টেবিলে কয়েকজন আলোচনায় বসি, আজকে যেমন 2 জন বসছি, ভারতে এরকম আলোচনা হয়তো রাজনীতিবিদদের মধ্যে হয়, টকশো হয়, সেখানে বাংলাদেশের কোনো প্রতিনিধি পাবেন? বাংলাদেশকে ডিফেন্ড করে ভারতে বসে এরকম ভারতের কোনো নেতা পাবেন আপনি? অথচ এই দেশে যখন আমরা ভারতের এইসব অন্যায্য আচরণ, তাদের এই যে বিভিন্ন রকমের বাংলাদেশ বিরোধী তৎপরতা, তাদের যে আমাদের প্রতি যে আগ্রাসন, যে বিমাতা সুলভ আচরণ, বড় ভাই সুলভ আচরণ, আমাদের নিপীড়ন করবার যে আকাঙ্ক্ষা, সেটা নিয়ে সমালোচনা করে সঙ্গে সঙ্গে আমাদের এখানে ভারতকে ডিফেন্ড করার একজন দাঁড়িয়ে যায়। ওয়াই? আপনি বাংলাদেশের নেতা, প্রথমে আপনি বাংলাদেশি, তারপরে তো দল, তারপর আপনি কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ অন্য পার্টি করে, বাংলাদেশি না আপনি? প্রথমে বাংলাদেশের স্বার্থ মাথায় নিয়ে বলেন যে আমি যেই ইমব্যালেন্সগুলি বললাম এগুলি ভারত অন্যায় করছে কি না। এবং এই কথাটা ওনরা সহজভাবে
বলবার যে মানসিকতা বা যে সাহস সেটি রাখেন না। কারণ মুখ ফুটে যদি বলেন আমি যেটা বলছি যে হ্যাঁ আমার বর্ডারে কিলিং হচ্ছে, ভারত অন্যায় করছে, আমাদের প্রতিবাদ করা উচিত, আমার এই যে ট্রেড ইমব্যালেন্স, আমার কালচারাল অ্যাগ্রেশন, আমার পানি 54টা নদী তার মধ্যে প্রধান যে তিস্তা নিয়ে এত বছর ধরে ঝুলিয়ে রেখেছে, অন্যায় করছে, এক কথায় অন্যায় বলার মতো সৎসাহস যদি বাংলাদেশের রাজনীতিবিদরা না রেখে ভারতকে ডিফেন্ড করেন, এবং এই যে বলছেন আমরা টাকা পাবো অনেক, এই টাকা পাওয়ার গল্প অতীতে আমরা অনেক শুনেছি। ট্রান্সশিপমেন্টের বেলায় শুনেছিলাম 10,000 টাকা শুরুতে ফি ছিল, সেটা এখন 500 টাকা করেছে। আপনি বাইডুয়াল ইন্টারেস্ট, তো আপনার একটা নিতে হইলে দরদাম হয় না। আপনি যে ট্রেনের এই লাইনটার অনুমোদন দেবেন, আপনি এখানে দরদাম করার সুযোগ ছিল যে আমার তিস্তার পানি দেন, তাহলে আমার বাণিজ্য ঘাটতি কমান, বা আমাকে কি দিবেন আপনি শুধু ভাড়া নেবেন। সেই ভাড়া নেওয়ার ব্যাপারেও আপনার কত ইনভেস্টমেন্ট, আপনার রক্ষণাবেক্ষণের রেল লাইনে কত যাবে, আপনার এই দেশে স্বাস্থ্য ঝুঁকি কি হবে, নিরাপত্তা ঝুঁকি কি হবে, তার আর্থিক মূল্য কত হবে, এবং কি হলে আপনি দিবেন, সেই বিবেচনা করেছেন? জাস্ট একটা যে তিস্তার প্রসঙ্গে তো তারা বলছে যে তিস্তা প্রকল্পে তারা এখন এটা আবার ঝুলিয়ে দেওয়ার একটা কৌশল, কারণ হচ্ছে বাংলাদেশের তিস্তাটা তো অধিকার, বাংলাদেশের উপর দিয়ে এক অংশ থেকে তাদের আর এক অংশে ট্রেনে যাবে, এটা তাদের অধিকার না। এটা আমাদের কাছে চাইতে পারে, আমরা বিবেচনা করব দিব কি না, কিন্তু তিস্তার পানি সহ 54টা অভিন্ন নদীর পানির যে হিস্সা, সেটা পাওয়া কিন্তু আমাদের অধিকার। আমাদের অধিকার আদায় করতে পারি না, আর আমরা ওইখানে এই কারবার করি। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। শান্ত ভাই যে কথা বললেন, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, যে কোনো কারণেই হোক যদি আমরা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে যাই, তাহলে কেউ না কেউ তাদের পক্ষে দাঁড়িয়ে যায়। দ্যাটস নট ট্রু অ্যাট অল। আমরা কেউই কোনো দেশের পক্ষে কিংবা বিপক্ষে দাঁড়িয়ে কোনো কথা বলছি না। বাংলাদেশের যেই পররাষ্ট্রনীতি, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের যে পররাষ্ট্রনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথেই আমরা বৈরিতায় যাচ্ছি না। তো সেই জায়গা থেকে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোন দেশ থেকে আমরা কিভাবে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনসগুলোকে আরও টাইটেন করার মধ্য দিয়ে আমরা আমাদের দেশের স্বার্থকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেইটাই আমরা সর্বপ্রথমে ফোকাস করি, এবং সেই আলোকেই কাজ কারবারগুলো করা হচ্ছে। কারণ এই ক্ষেত্রে সবাই যার যার জায়গা থেকে বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন, এটাই স্বাভাবিক। কেননা এই ব্যাখ্যার উপরেই তাদের নিজস্ব রাজনৈতিক যে অবস্থান, সেই অবস্থানটা নির্ভর করে। ট্রেড ডেফিসিটের কথা বলা হচ্ছে, এটা ট্রু, এটা ঠিক। তবে সব ক্ষেত্রেই ট্রেড ডেফিসিট যে আপনার খুব একটা খারাপ, আমি এটা বলতে পারি না। তার কারণ হচ্ছে যে সমস্ত র ম্যাটেরিয়ালস আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি, আমি কোনো কান্ট্রিকে ডিফেন্ড করছি না, এটা টেকনিক্যাল একটা আলোচনার জন্য আমি বলছি, এটা যে র ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আসা হয়, এই র ম্যাটেরিয়ালসগুলো আনার পরে যখন আমরা আমাদের অন্যান্য যে সমস্ত কান্ট্রিতে যারা আমরা এক্সপোর্ট করি, সেইখান থেকে আমরা কতটা লাভবান হচ্ছি, সেটাও দেখার বিষয় আছে। তো যার কারণে আমরা যে সমস্ত র ম্যাটেরিয়ালস ইন্ডিয়া থেকে আনছি, আবার ঠিক ওই প্রোডাক্ট তৈরি করে আমরা ইন্ডিয়াতেই পাঠাচ্ছি না, আমরা ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, সেখান থেকে আমাদের অর্থটা কোনোভাবে কম্পেনসেট হচ্ছে। যার কারণে ট্রেড ডেফিসিট ইন্ডিয়ার সাথে আছে, কিন্তু সব ডেফিসিটই যে খুব খারাপ তা একটা নয়। তারপরে এই ভারত বিদ্বেষী যেই কথাবার্তা, বর্ডার কিলিং, টু বি অনেস্ট, এটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ প্রত্যেকেই আমরা এটা খুব শক্তভাবে কন্ডেম করি। কেননা এইটা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের সাথে যে একটা ইমব্যালেন্স তারা করে আসছে, এবং নানান সময় নানান রকমের ব্যাখ্যা দেয়, চোরা কারবারি, কিংবা তারা অনেক সময় বলে যে তারা অনেক সময় স্ট্রেস থাকে, এক জায়গা থেকে ট্রান্সফার হয়ে যখন অন্য বর্ডারে যায়, তারা বুঝতে পারে না যে এখানকার কালচারটা কেমন, হুটহাট করে নানান রকমের অঘটন ঘটিয়ে ফেলে। এটা তাদের পক্ষ থেকে এরকম ব্যাখ্যা বিভিন্ন সময় তারা দিয়েছে। তাদের সঙ্গে চীনের বর্ডারে বা পাকিস্তানের বর্ডারে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে না, যদিও তাদের সঙ্গে তাদের বৈরিতা অনেক বেশি। এবং আপনি অবশ্যই জানেন যে তাদের অরুণাচল প্রদেশে চাইনিজদের সাথে ভারতের একটা খুব টেনশন চলছে, সেখানেও খুনি হত্যাকাণ্ড ঘটে, পাকিস্তানের সাথেও কম ঘটছে। তবে হ্যাঁ, একটা খণ্ড ছোট যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে তখন এরকম প্রতিদিনকার ঘটনা ঘটে না। সেটা বাহিনীর সঙ্গে বাহিনীর যুদ্ধ, আমাদের বর্ডার কিলিং এর ক্ষেত্রে এখানে নিরপরাধ বেসরকারি জনগণকে গুলি করে, আমরা এইভাবে বলি সিভিলিয়ানদের গুলি করে মারা, এটা পাকিস্তান বর্ডার হয় না, ওই চায়না বর্ডার হয় না। আমি আশা করেছিলাম আপনি এটা নিন্দা করবেন। আমি এটা অস্বীকার করছি না, তবে হ্যাঁ, এইটাকে অবশ্যই আমাদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এটাকে একদম জিরো অবস্থায় নিয়ে আসার জন্য তাদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে সমানভাবেই কাজ করা প্রয়োজন বলে আমি মনে করি। এখন এই জায়গার ক্ষেত্রে আমাদের তিস্তার পানি কিংবা গঙ্গা চুক্তি, এই সমস্তের ক্ষেত্রে আমাদের কতটা আমরা কম পাচ্ছি কিংবা বেশি পাচ্ছি, এই টেকনিক্যাল বিষয়গুলো আলোচনা হতে পারে খুব এক্সটেন্সিভলি।
যারা এই নদীর বিষয়ে গবেষণা করেন, নদী বিশেষজ্ঞ, তারা বলতে পারেন 56 যেটি ইন্টারন্যাশনাল রিভার্স আপনি আছেন, এই পানি বন্টনের ক্ষেত্রে যে অব্যবস্থাপনা, এটা শুধু আমাদেরই উপমহাদেশে নয়, পৃথিবীর সমস্ত জায়গাতেই পানির একটা অব্যবস্থাপনা রয়ে গেছে। ইউরোপেও আছে পানির অব্যবস্থাপনা, আমাদের এই অঞ্চলেও আছে। বিশেষ করে যেহেতু আমাদের প্রায় সমস্ত নদীর জন্মস্থান আমাদের পার্শ্ববর্তী দেশে, এবং বিশেষ করে তিস্তার জন্মস্থান সিকিমে, সেইখান থেকে পানি আসার ক্ষেত্রে যেই সমস্যাগুলো দেখা দিয়েছে, সেই সমস্যাগুলো ওভারকাম করার ক্ষেত্রে আপনাকে নেগোসিয়েশনে আসতেই হবে, তাদের সাথে নেগোসিয়েশনে আসতেই হবে। এখন সায়ন্ত ভাই যেটা বলছে যে আমরা তাদেরকে কানেক্টিভিটির যে রাস্তাটা দিচ্ছি, এর পরিবর্তে আমি কেন কালকেই পানি চেয়ে নিচ্ছি না, এইটা কিন্তু আপনার পারস্পরিক এটা বললেই হয়ে যায় না। এটার জন্য আপনার টেকনিক্যালস যারা আছেন তারা বসবেন, এক্সপার্ট যারা আছেন তারা বসবেন, বসার পরে এই পানি কিভাবে আপনার ডিস্ট্রিবিউট হবে, সেই ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে আমরা কতটা কম পাচ্ছি, কতটা বেশি পাচ্ছি, সেই জায়গা কিন্তু আওয়ামী লীগ শক্ত জায়গায় দাঁড়িয়ে আমরা এই নেগোসিয়েশনগুলো করছি। আমি শুধু একটু মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ পানি তিস্তার থেকে আমরা পাচ্ছি কি পাচ্ছি না, সেটা যেমন একটা আলোচনা। আর একটা আলোচনা, আমরা কিন্তু তিস্তার পানি পাওয়ার জন্য তাদের সাথে এগ্রিমেন্টে যাচ্ছি, কন্ট্রাক্টে যাচ্ছি, কথা বলছি, এ বিষয়ে কিন্তু তাদের উপরে আমরা চাপ প্রয়োগ করছি। একটা সময় বিএনপিও এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, তখন বেগম খালেদা জিয়া এসে বলেছিলেন যে আমি তো তিস্তার পানির কথা বলতে ভুলেই গেছি, মনেই নাই আমার কথা বলা। সেই জায়গা থেকে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের স্বার্থ রক্ষার জন্য অবশ্যই ভারতের উপরে ক্রমাগত চাপ প্রয়োগ করে যাচ্ছে। এই চাপ প্রয়োগের মধ্যে দিয়ে আমরা কতটা করতে পারছি কি পারছি না, এই যে এখন কথা হচ্ছে যে হ্যাঁ তিস্তার আপনার ফিজিবিলিটি টেস্ট করার জন্য নানান রকমের কর্মকাণ্ডের জন্য চাইনিজকে আমরা বলেছিলাম আগে, এখন ভারতও আগ্রহ দেখাচ্ছে। সেই ক্ষেত্রে হ্যাঁ দুইটা দেশেরই প্রপোজাল আসতে পারে। প্রপোজাল আসার পরে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যেটা আমাদের জন্য অধিক লাভজনক হবে, আমরা সেই দিকেই ঝুঁকে যাব। কেননা সবার সাথে আমাদের বন্ধুত্ব, কে কার সাথে শত্রু কিংবা বন্ধু, বাংলাদেশে আমাদের সেটা ভাবার খুব একটা বিষয় নেই। আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে যেটা প্রয়োজন সেটা করবো। হ্যাঁ, সন্দেহজনকভাবে ওনারা বলতে পারেন যে আবার ঝুলে যাবে, এটা ঝুলে যাওয়ার জন্যই করা হচ্ছে। এই ধরনের ভাবনা চিন্তা আসলে আবহমান কাল ধরে আমাদের এদেশে বিভিন্ন সময় করে আসছে। তারপরেও বাংলাদেশ যে আজকে এই 14-15 বছরে আজকে এখানে এসেছে, এই সমস্ত সব সমালোচনাকে আমরা পাশ কাটিয়েই কিন্তু দেশটাকে নিয়ে এগিয়ে চলেছি। সো ডক্টর সায়ন্ত, জাস্ট এই প্রসঙ্গটা আমি শেষ করতে চাই, যদি খুব ছোট করে শেষ করেন, আমি অন্য প্রসঙ্গে যেতে চাই। দেখেন, বাংলাদেশকে যেটা বললাম নানানভাবে যে শোষণ করে, তার বিপরীতে বাংলাদেশের রাজনীতিতে যদি একটা ঐক্য থাকতো, জাতীয় স্বার্থ, ওরা নিজস্ব রাজনীতি নিয়ে ইন্টারনালি নানান রকমের দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়। ওইখানে বিজেপিও বাংলাদেশে আওয়ামী লীগ যেরকম বিএনপি বা বিরোধী দলের যেই পরিণতি করেছে নির্বাচনে, এই সাম্প্রতিককাল নির্বাচনের আগের দুটি নির্বাচনে বিজেপি কংগ্রেসের সঙ্গে বা অন্যদের সঙ্গে একই আচরণ করেছে। তারপরেও কিন্তু তারা দেশের স্বার্থ যখন আসে তারা এক হয়ে যায় জাতীয় স্বার্থে। বাংলাদেশে ক্ষমতায় আছে আওয়ামী লীগ আজকে 16 বছর ধরে। 16 বছরের মধ্যে ধরে নেওয়া হয় এটা একটা পারসেপশন যে ইন্ডিয়ার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো, এবং ইন্ডিয়া এবং আওয়ামী লীগ প্রকাশ্যেই একে অপরের পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তারা প্রকাশ্যে অবস্থান নেয়। প্রণব মুখার্জি তার বইতে বিস্তারিত লিখেছেন, এবং বিভিন্ন সময় ওনাদের বক্তব্য এসছে যে আওয়ামী লীগরে তারা ট্রাস্টওয়ার্দি মনে করে। আর ট্রাস্টওয়ার্দি হলো গিয়ে একটা পুস্তকি কথা, ভেতরের বিষয় হলো লাভবান হওয়ার জন্য যোগ্য মনে করে। এবং বাংলাদেশে এখন বাংলাদেশে এটা বলাও মুশকিল। দেশের বাইরে থেকে অনেকে লিখতে পারেন, বাংলাদেশের একজন নেত্রীকে লেডি লেন্দুব বলে বলেন, এরকম টার্ম ব্যবহার করেন, যেটা আমি ভয়ে এখানে তার নামটাও ধরেন উচ্চারণ করতে পারছি না। তো এইরকম ওরা বুঝেন না যে ওনাদেরকে মানুষ কতটা ঘৃণার চোখে বা ওইভাবে নিয়ে যাচ্ছে, যে দেশের একজন নেত্রী বা একজন রাষ্ট্র চালক বা এদেরকে লেন্দুবদর্জির সঙ্গে যে সিকিমকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছিল, সেই রকম ভাবতে শুরু করেছে জনগণ। এইখান থেকে তো এই দলটাকে, এই শাসকদের তাদের বা দেশের প্রতি একটু মায়া থাকলেও বেরিয়ে আসার দরকার। যেটা একটু আগেও বলছিলাম যে এই আমার বর্ডার কিলিংয়ে সেইখানেও কিন্তু জয়েশ ভাই সেই ওইটারই একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন। ওনাদের নেতারা, স্বরাষ্ট্রমন্ত্রী বা সাধারণ সম্পাদক যেরকম বলেন, প্রকাশ্যে ওপেন বলছিলেন যে চোরাকারবারি করতে গেলে গুলি করবে না। আরে চোরাকারবারি করতে গেলে গুলি করবে না, আপনি চোরাকারবারি বন্ধ করবেন, কিন্তু চোরাকারবারি তো উভয় পক্ষ করে, ওই দিকের একজনও তো গুলি খাচ্ছে না, শুধু আমার জনগণ গুলি খাচ্ছে কেন? এই প্রশ্নটার উত্তর আপনারা একদিনও দেন নাই বা প্রশ্ন করেননি, বরং
তাদেরকে আপনার কোনোভাবে না খেপিয়ে তাদেরকে তৈলমর্দন করে তাদের সমস্ত সুবিধা দিয়ে শুধু অনৈতিকভাবে ক্ষমতায় থাকবার চেষ্টাটা করে গেছেন। যদি বাংলাদেশে এরকম হয় যে এই যে দেখেন আমাদের দেশে যে ওয়ার্কার, অর্থমন্ত্রী দুদিন আগেই জাতীয় সংসদে বলেছেন যে 10 মাসে ভারতীয়রা $51 মিলিয়ন নিয়ে গেছে এইখান থেকে কাজ করে তাদের রেমুনেশন হিসেবে। এটা বৈধভাবে যারা অফিসিয়ালি চাকরি করেন তার সংখ্যা হচ্ছে এরকম যে 10 মাসে $51 মিলিয়ন নিয়ে যায়। আর অবৈধভাবে কি পরিমাণ যায় বলেন? আমার দেশে যে যত নেশাদ্রব্য দেখেন তার মধ্যে ইয়াবাটা মিয়ানমার থেকে আসছে পরবর্তীতে, কিন্তু এর বাইরে ফেন্সিডিল স্বর্ণ যা দেখেন সমস্ত কিছু ভারত থেকে আসছে। ভারত থেকে এই ফেন্সিডিলটা কি আমার দেশের এই চোরাকার বিরাগরিকা উড়াল দিয়ে গিয়ে নিয়ে গোপনে উড়াল দিয়ে চলে আসে না মাটির নিচ দিয়ে আসে? তাদের দেশের এই ফেন্সিডিল সরবরাহ করে যারা, তাদের একজনকে আপনারা ধরেছেন কিনা? তাদের একজন আপনার বিজিবির গুলিতে মরেছে কিনা? বিজিবির গুলিতে মরুক, এটা আমিও চাই না। আমি চাই এটার আইনানুগ সমাধান হোক। এইভাবে বাংলাদেশে যেহেতু ভোটের নির্বাচন নাই, জনপ্রতিনিধি নির্বাচনের সিস্টেম নাই, জবাবদিহিতা নাই, যে কারণে এদের কাছে যে কোনো উপায়ে ক্ষমতায় থাকাটাই মুখ্য, সেটা যে নিশ্চিত করবে তার আনুগত্য দেখাবে, সেই আনুগত্যের প্রভু হচ্ছে এদের কাছে ভারত। সো কথাটা কি এইভাবে বলা যায় যে ক্ষমতায় থাকার জন্য কিংবা ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব অভ্যন্তরীণ বিষয়ে বা বহিঃশক্তির বিষয়ে সত্য কথাটা বলতে ভয় পায়? আমার মনে হয় কেউ ভয় পায়, কেউ দ্বিধা করে, অথবা কেউ কৌশলী। আপনি বলতে চাচ্ছেন যে ক্ষমতাসীনরা ভয় পায়, বিরোধীরা দ্বিধা করে, বা বাংলাদেশে এরকম একটা কনসেপশন এখন আকাশে বাতাসে বুঝতে পারি, একটা ঢুকিয়ে দেয়া হচ্ছে কৌশলে যে ক্ষমতায় থাকতে হলে বা আসতে হলে তাদের বিরোধিতা করা যাবে না। এইটা আমাদের রাজনীতিবিদরা অনেকে খাচ্ছে। আমি একটু এই প্রসঙ্গের সঙ্গে অনেকগুলো প্রসঙ্গ আছে, আর আমি শুরুতেই উল্লেখ করেছিলাম যে বাজেটটা অধিবেশন, বাজেট পাস হবে। বাজেট হয়তো সাধারণ মানুষ ওইভাবে বোঝে যে বাজেটের ফলে তার দৈনন্দিন জীবনে তার কি প্রভাব পড়বে, এবং মানুষ অর্থনৈতিকভাবে ভীষণ চাপের মধ্যে আছে, এক ধরনের অস্থিরতা আছে আর্থিক খাতে, ব্যাংকিং খাতে, নানা জায়গায়, এবং এক ধরনের নৈরাজ্য আছে, এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ আছে, এবং তার একটা প্রকাশ এই আর্থিক খাতের বলি আর গভর্নেন্সের ক্ষেত্রে বলি প্রকাশ এখন কিছু নামের মধ্য দিয়ে ফুটে উঠেছে। সেগুলো হচ্ছে জেনারেল আজিজ, বেনজির আহমেদ, আপনার প্রাক্তন কলিগ আনার, কিংবা ধরা যাক মতিউর রহমান, আসাদুজ্জামান মিয়া, হাবিবুর রহমান, নানান নামের মধ্য দিয়ে এগুলো এখন হচ্ছে। এমনকি ওই যে আমরা কিছুদিন আগে আলোচনা করলাম যে পিস কিপিং মিশনে নিয়ে একটা ডকুমেন্টারি করলো ডয়েচে ভেলে, সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, এবং সর্বশেষ যেটা আপনি দেখেছেন যে 2জন সেনা সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মিশন থেকে, এবং ঘটনাটা সেটা হচ্ছে যে ইউএন থেকে আসলে তাদের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে, সেই কারণে সরকার তাদেরকে প্রত্যাহার করেছে। সো চারিদিকে এক ধরনের বিশৃঙ্খল, এক ধরনের অস্বস্তিকর একটা অবস্থা। ব্যারিস্টার জর্জ, 15 বছরের বেশি সময় টানা ক্ষমতায়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় আপনার দল, এবং বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে যে দলের নাম জড়িয়ে আছে, নেতৃত্বে যার নাম আছে, স্বাধীনোত্তর বাংলাদেশে হয়তো ডক্টর সায়ন্ত অন্য প্রসঙ্গে বলবেন, কিন্তু আমি গণতন্ত্রের সংগ্রামেও আওয়ামী লীগ ভূমিকা রেখেছে। আজকে এই অবস্থা কেন তৈরি হলো? এটা আমাদের অবস্থার জবাব, আমাদের এর যে জবাবটা আমার কাছে চাচ্ছেন, আমি পুরোপুরি জবাবটা দিতে পারবো না। তবে হ্যাঁ, এই সমস্ত ঘটনার জন্য যদি জবাবদিহি করতে হয়, সেই জবাবদিহি করার জন্যই আমি এখানে আমার অবস্থান থেকে বসে আছি। আমি এটা খুবই আসলে আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা যে বেশ কিছু মানুষের নামে হঠাৎ এই ধরনের ঘটনাগুলো বের হয়ে আসছে। এইগুলো তারা তাদের দায়িত্বপূর্ণ আসনে বসে এই দায়িত্বহীন কার্যক্রম যেগুলো করেছেন, সেই কার্যক্রমে বহিঃপ্রকাশ এখন হচ্ছে। এখন হবার পরে যেটা আসার সংবাদ, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। সেই ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে নানান সমালোচনা আছে যে হ্যাঁ, এদেরকে তো আওয়ামী লীগই পেলে পুষে বড় করেছে, কেন এখন আজকে তাদেরকে ধরা হচ্ছে, নানান রকমের নানান কথাবার্তা থাকতে পারে। এইগুলোকে যদি আপনি একপাশে সরিয়ে রাখেন, সরিয়ে রাখার পরে এই যে বিশৃঙ্খলার কথা আপনি বলছেন,
সেই বিশৃঙ্খলাকে যাতে শৃঙ্খলার ভেতরে নিয়ে আসা যায় তার জন্যে আওয়ামী লীগ কিন্তু ব্যবস্থা গ্রহণ করছেন। এখন আপনি আমাদের সবারই প্রশ্ন যে এইভাবে বিশৃঙ্খল কেন হয়ে গেল, কেন আমরা এইগুলো আগে থেকে ঠিকঠাক মতো করতে পারলাম না। দেখেন, আমাদের এই ছোট্ট আয়তনের বিপুল জনসংখ্যার একটা দেশ, এখানে কখন কিভাবে যে আমরা একটা এমন কনভলিউটেড সোসাইটির ভিতরে ঢুকে পড়েছি সবাই। এখানে আপনি ই কমার্সের নামে যারা বিজনেস করে দেখেছি তারাও দেশের বাইরে টাকা পাঠাচ্ছে। কারিগরি বোর্ডের চেয়ারম্যান, সে সার্টিফিকেট বিক্রির সাথে জড়িত। তো এই সামাজিকভাবে আমরা সবাই একটা পতনমুখী সমাজ ব্যবস্থার দিকে যাচ্ছি। এই পতনমুখী সমাজ ব্যবস্থার দিকে যাওয়ার ফলে আমরা এখন বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে এই ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডের খবর বের হয়ে আসছে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু আওয়ামী লীগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা 100% কার্যক্রম করে যাচ্ছি। এখন এইখান থেকে আপনারা তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ কী করেছে, সামাজিক ব্যবস্থাপনা কিভাবে নিয়ন্ত্রিত হবে, রাষ্ট্র কিন্তু সেটা নির্ধারণ করে দেয় না। রাষ্ট্র তার রাষ্ট্রের নীতি অনুযায়ী চলে, কিন্তু সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি বলেছি আমাদের একটা এমন অবস্থা হয়েছে, আমরা একটা পতনমুখী সমাজ ব্যবস্থার দিকে যাচ্ছি। কেন হয়েছে এটার এক্সপ্লেনেশন আমার কাছে নেই, হয়তো যারা সমাজ বিজ্ঞানের ছাত্র কিংবা এই বিষয়ে এক্সপার্ট তারা বলতে পারবেন, এর ব্যাখ্যা আমার কাছে নেই। কিন্তু এই সার্বিক পরিস্থিতির ভেতরে আজকে বেনজির সাহেবের কথা উঠে আসছে, উনি 7-8টা পাসপোর্ট করেছেন, চরম অনৈতিক একটা কাজ, এটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না। কিভাবে উনি পাসপোর্টটা পেলেন, কিভাবে উনি চাকরিতে থাকা অবস্থায় একটা ভিন্ন পাসপোর্ট নিয়ে ঘোরাঘুরি করতেন, এখন সেগুলো জবাবদিহি তাকে করতে হবে। উনি পালিয়েছেন পরিবার সহ, দুর্নীতি দমন কমিশন খুঁজছে, সম্পদ রেখে পালিয়ে এখন পথে পথে ঘুরছেন। আর একজন এই যে মতিউর সাহেব, উনিও ওনার সন্তান সন্ততি নিয়ে পলাতক, সম্পত্তি যা আছে দেশে ফেলে রেখে পালিয়ে চলে গেছেন। তো যাদের বিরুদ্ধে এরকম ঘটনা বের হয়ে আসছে, আওয়ামী লীগ কিন্তু খুব শক্ত অবস্থান নিচ্ছে এবং শক্ত অ্যাকশন নিচ্ছেন, এবং এই অ্যাকশনগুলোই আপনার নির্ধারণ করবে যে আগামী দিনে যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে গোপনে কিংবা প্রকাশ্যে জড়িত তাদেরকে ওয়ার্ন করে দেয়া যে এইটা যদি কারোর বিরুদ্ধে ধরা পড়ে, কেউ বুঝতে পারে কেউ আইনের বাইরে নয়, সবাইকে আইনের আওতায় আসতে হবে এবং প্রত্যেককে শাস্তি ভোগ করতে হবে। সেই জন্যে আমরা কাজ করে চলেছি। এখন আপনার প্রশ্নের ভিতরে যেটা ছিল যে এই 15 বছরে মানুষের ভিতরে এই বিশৃঙ্খলাটা কেমন হলো, আমি তো মনে করি সমস্ত পৃথিবী, দ্য হোল ওয়ার্ল্ড ইজ গেটিং ক্যাওটিক অ্যান্ড ক্রেজি। কেমন একটা অসহিষ্ণু পৃথিবীর দিকে বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে, সাবকন্টিনেন্ট, ইভেন প্রত্যেকটা দেশকে যদি আমরা হিসাব করি, আফ্রিকান নেশনস বলেন, ইউরোপিয়ানসরা বলেন, এদিকে রাশিয়ানসরা বলেন, চাইনিজরা বলেন, কেমন একটা অসহিষ্ণু অবস্থা সমস্ত জায়গায় বিরাজ করছে। এখন এইটা কেন পৃথিবীতে এমন হয়ে যাচ্ছে? আপনি ইসরায়েল আজকে কারোর কথা শুনছেন, প্যালেস্টাইনকে একদম ধূলিসাৎ করে দিচ্ছে। আজকেও দেখলাম যে প্যালেস্টাইনকে তারা একদম ধূলিসাৎ করে দিতে চায়, এই যুদ্ধ বিরতি কিংবা এইগুলো ইসরায়েল একটা সম্পূর্ণ ড্রামা করছে। আসলে তারা এই প্যালেস্টাইনকেই মুছে দিতে চায়। যে এই যে পরিস্থিতি, তারা কারোর কথা শুনছে না, এইভাবে হত্যাকাণ্ড চালিয়ে পৃথিবী নিশ্চুপ, কেমন যেন একটা অবস্থার ভিতর পৃথিবী এগিয়ে যাচ্ছে। এই অবস্থার ভিতরে যে বাংলাদেশও খুব একটা এইরকম একটা অসহিষ্ণু অবস্থার বাইরে থেকে থাকবে সেটা আশা করাটা ভুল। তবে হ্যাঁ, আমাদের দেশের যেই নর্মস, আমাদের যে নীতি, সেই জায়গা থেকে সামাজিক ব্যবস্থাপনায় যারা এই সমাজে আগে শিক্ষক, তারপরে যাদের মধ্য দিয়ে একটা সমাজ গঠিত হতো, সেই জায়গাটাও আমাদের এখন আসলে নজর দেওয়া প্রয়োজন। কেননা পরিবার থেকে, শিক্ষক থেকে, স্থানীয় সমাজ ব্যবস্থা থেকে কিন্তু একটা মানুষ গড়ে ওঠে, তারপরে সে ইন এ বিগার স্ক্রিন রাষ্ট্রের ভিতরে কোনো কন্ট্রিবিউট করতে পারে। তো আমরা যদি আমাদের শুরুতেই এই ধরনের কোনো একটা অসহিষ্ণু অবস্থার ভিতরে আস্তে আস্তে একটা জেনারেশন বেড়ে ওঠে, পরবর্তীতে সার্বিকভাবে অসহিষ্ণুতা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে হয়তো এরকম হয়েছে, কিন্তু যারা এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত, আওয়ামী লীগকে হয়তো ব্লেম করা হচ্ছে যে কেন আওয়ামী লীগের সময় এটা হলো। আবার এটাও ধরতে হবে আওয়ামী লীগই কিন্তু তাদের বিচার করছে। ডক্টর শান্ত, দেখেন, সামাজিকভাবে পতনমুখী হচ্ছি আমরা, যে কথাটা জর্জ ভাই বললেন, ভেরি ট্রুলি বললেন। তো সামাজিকভাবে হওয়ার আগে রাষ্ট্রীয়ভাবে আমরা পতনমুখী হয়েছি। এই যে যেই ব্যক্তির নামে উঠছে, এরা কিন্তু ব্যক্তি না, তারা ওই পদে যখন ছিলেন তখন ওইটা একটি ইনস্টিটিউশন, পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, বিভিন্ন জায়গায় এই পদ, এটা হলো স্টেট অ্যাপারেটাস বা রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্রযন্ত্রের যে বিভিন্ন উপাদান, বিভিন্ন জায়গা, সাংবিধানিক যে পোস্টগুলা, সেগুলোকে সরকার পরিকল্পিতভাবে অনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য এই টুলসগুলি ব্যবহার করতে গিয়ে তাদেরকে এইরকম মানে ফ্রি লাইসেন্স দিয়ে দিয়েছে।
আপনি দেখবেন যে এটা একটা সরকারের একটা কৌশল ছিল, যে কৌশলটা এখন তাদের জন্য বুমেরাং হচ্ছে হয়তো। সেটা এরকম, অনৈতিক লোকদেরকে অনৈতিক কাজে ব্যবহার করা সহজ। সেই জন্য যেই লোকগুলোকে তারা অনৈতিকভাবে ব্যবহার করবে রাষ্ট্র ক্ষমতায় থাকবার জন্য, আগে সেই লোকগুলোকে অনৈতিক হওয়ার সুযোগ দিয়েছে। তাদের দেদারসে চুরি, ডাকাতি, গুম, খুন, ক্রসফায়ার, স্বেচ্ছাচারিতা সব করার লাইসেন্স দিয়েছে। এটা তো গোপনে হয়নি। বাংলাদেশের একজন সেনাবাহিনীর প্রধান, আজকেও গতকাল পেন্টাগন থেকে তার নামে যে আবার বিবৃতি আসলো যে তিনি দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করবার জন্য তাদের নিষেধাজ্ঞা দিয়েছে। এই যে র্যাবের 7 জন সহ এই বেনজির সহ এদের র্যাবের নামে নিষেধাজ্ঞা আসলো, সব কিছু এটা কোনো কিছু বিদেশের সংবাদ মাধ্যম জানে, অন্য রাষ্ট্র জানে। আমার দেশের সংবাদ মাধ্যমে কিছু কিছু হলো আসে, সমস্ত হিউম্যান রাইটস অর্গানাইজেশনে আসে, সরকার জানে না। গোয়েন্দা বাহিনীর প্রধানের পেছনে তো গোয়েন্দা লাগানো থাকে যে উনি আমার পারপাস সার্ভ করছেন, অন্য কারো পারপাস সার্ভ করছে। সুতরাং এই যে বেনজির ক্ষমতাকে অপব্যবহার করে যে এই অপকর্মগুলি করেছেন, চুরি ডাকাতি লুণ্ঠন করেছেন, আসাদ মিয়া করেছেন, এই যে এখন রিপোর্ট আসছে বরিশালের ডিআইজি নামে, এই যে আপনার এই এনবিআর সদস্য মতিউর রহমানের নামে, এগুলো হলো ক্ষুদ্র ক্ষুদ্র এক একটা দুর্নীতির। এই সরকারের যে দুর্নীতির মহাবিদ্যালয়, সেই কলেজ বা ইউনিভার্সিটির এর হলো এক একজন শিক্ষার্থী বা ছাত্র। ক্ষমতার গদিটা চ্যুত হলে দেখবেন শিক্ষকদের অবস্থা কি, ছাত্রদের অবস্থায় যদি দুর্নীতির এই মহাসাগর মহাসমুদ্র রচিত হয়, তাহলে এদের শিক্ষক বা আশ্রয় প্রশ্রয়দাতা তাদের কি? এদেরকে দুর্নীতি করার সুযোগ দিয়েছে সমস্ত ফাইল এবং ডকুমেন্টস হাতে রেখে। গোয়েন্দারা রিপোর্ট করেছে তো টপ লেভেলে যে ও এইটা করছে, ও এইটা করছে। যেরকম আপনার সিনহা সাহেবের ব্যাপারে, বিচারপতি সিনহা সাহেব যে দুর্নীতিবাজ, অনেক অন্যায় করেছেন, এটা কিন্তু সরকারের তরফ থেকেই পরে বলা হলো কিন্তু তার মানে এই সব রিপোর্ট তাদের হাতে ছিল। ওই রিপোর্টগুলো হাতে নিয়ে তাকে ব্যবহার করে অনেক মানুষের নামে অন্যায়ভাবে তারা রায় করিয়েছে, অনেক মানুষকে ফাঁসি দিয়েছে, অনেক মানুষকে অন্যায়ভাবে বিচারের মুখোমুখি করিয়েছে, শাস্তি দিয়েছে। তারপর যখন দেখেছে যে কোনো কারণেই হোক বিচারপতি সিনহা তাদের কথা মতো পুরোপুরি আর চলছে না, সে হয়তো অন্য কোনো লাইনে এখন সংযোগ স্থাপন করতে চাচ্ছে, তখন তার ক্যান্সার বানিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে। ঠিক এখনকার টপ লেভেলের যে কয়টা, আমরা হয়তো জানি না, ইন্টারনালি কোথাও না কোথাও তাদের কনফ্লিক্ট তৈরি হওয়াতে এই কয়টা সামনে এসছে। যদি আপনি নির্মোহভাবে কোনো সংস্থাকে যদি এটা পর্যবেক্ষণ বা অনুসন্ধান করতে দেন, বাংলাদেশে পুলিশে ভালো অফিসার এখনও আছে, সৎ অফিসার আছে, তারপরেও আমি বলবো সৎ ওসি লেভেল বা এসআই লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যান, শতকরা 90 জনের উপরে আপনি অ্যানোমেলিস পাবেন। প্রশাসনে যান, তাদের মধ্যে এরকম পাবেন। আগে যে জজ ভাই তো এমপি ছিলেন, এমপিদের কি সম্মান ছিল প্রশাসনের লোকদের কাছে, পুলিশের কাছে। এখন ওনরাই বলেন, দুঃখ করেন আমাদের সঙ্গে যখন কথা হয় যে ওসিও দাম দেয় না, ওসিও একটু কথার বাইরে গেলে বা তাকে কোনো সে একটা অন্যায় করছে সেটা নিয়ে বলতে গেলে বলে, ওরে তো এমপি বানাইছি আমি রাতের বেলা, থামতে বলো, না হলে এইখানে কথা বলার দরকার নাই। এই যে যদি আপনি প্রশাসনের লোকদের ব্যবহার করে রাতে ভোট কাটিয়ে রেজাল্ট শিট তৈরি করে আপনি এমপি বানাবেন, স্থানীয় সরকার নির্বাচনগুলি ম্যানিপুলেট করবেন, ক্ষমতায় থাকবেন, নিজে অনৈতিকভাবে টাকার পাহাড় করবেন, তাহলে যাদের উপর ভর করছেন তারা তখন মনে করে যে আমাকে ব্যবহার করে ও টাকার পাহাড় করছে, টাকা পাচার করছে, বেগমপাড়া করছে, সুইস ব্যাংকে টাকা জমাচ্ছে, বিদেশে হিউজ পরিমাণ পাচার করছে, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকায় ম্যানশন কিনছে, বিশাল টাকার মালিক হয়ে যাচ্ছে, নিজের এইখানে 50,000 টাকা মাসে ইনকাম না, সন্তানকে পড়াচ্ছে, কোটি টাকা দামের গাড়ি দিচ্ছে, হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে পড়াচ্ছে, কোত্থেকে আসে? সুতরাং আমাদেরও করতে হবে। শুধু রাজনীতিবিদরা আমাদের উপর ভর করে একাই করবে কেন? তারাও এই সুযোগটা নিয়ে আমলারা এখন আরও বেশি করছে, রাজনীতিবিদদেরকেও ছাড়িয়ে গেছে কোনো কোনো আমলা এখন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমলারা এই সাহসটা পেল কোত্থেকে? যদি দেশের রাজনীতিবিদরা এদেশে যদি মানুষের জনপ্রতিনিধি নির্বাচনের দায়িত্বটা জনগণের হাতে থাকতো, তারা যদি ভোটের মাধ্যমে জবাবটা দিতে পারতো, ওই ভয়টা এই জনপ্রতিনিধি হওয়ার আকাঙ্ক্ষা যাদের আছে তাদের মনে এই ভয়টা কাজ করতো, তাহলে এতটা লাগামহীন চোর হতে পারতো না। পুরা রাষ্ট্র ব্যবস্থা তো একটা লুটেরাতন্ত্র কায়েম হয়েছে, একটা চোরতন্ত্র কায়েম হয়েছে। এই চোরতন্ত্র, লুটেরাতন্ত্র, এই যে দুর্নীতিবাজদের যে কারখানা, এই কারখানার মালিকটাকে, এই কারখানার মালিকটা হচ্ছে সরকার। সরকার বলতে বুঝাচ্ছি আমি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেই দল এবং তাদের সরকার।
তাদের প্রভাবে অন্যায়ভাবে অনৈতিকভাবে ব্যবহার করবার জন্য রাষ্ট্রের অন্যান্য যে অ্যাপারেটাসগুলা তারাও চোর হয়ে গেছে। এর দায়টাও এই রাজনৈতিক সরকার, রাজনীতিবিদ যারা অন্যায়ভাবে এইভাবে থাকার জন্য এদের ব্যবহার করে রাষ্ট্রটাকে ধ্বংস করলো, তাদের দুদিন আগেও হোক পরে হোক এর দায় তাদের নিতে হবে। ব্যারিস্টার ঘুরে ফিরে সেই গণতন্ত্র। আমি শান্ত ভাইয়ের এই কথার সাথে একটা কথা যুক্ত করি, বলে দায় নিতে হবে। অবশ্যই আমরা দায় নিই, আমরা দায় নিচ্ছি বিধায়ী তাদের এই ধরনের বিচার আওতায় আনা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একসময় বাংলাদেশের দুর্নীতি দমন ব্যুরো ছিল। এই দুর্নীতি দমন ব্যুরোকে দুর্নীতি দমন কমিশন করা হয়, কোনো বিধিমালা ছিল না, কোনো আইন ছিল না। কেউ দুর্নীতি করলে সেটা পেপার পত্রিকায় প্রকাশ পাওয়ার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যেত না। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমি পিছনের আলাপে যেতে চাই না, তারপরে যেহেতু আলাপ উঠে এসেছে, ক্ষমতায় ছিল তখন এই একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। তো ওনারা অনেকেই ছিলেন ওই সময়, নানান সময় ওই সময় দুর্নীতির তথ্য উপাত্ত উঠে আসতো। যখনই বলা হতো ওনারা বলতো যে আমাদের তো বিধিমালাই নাই, আমরা কিভাবে কার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তো তারপরে ওনারা আমাদের চেয়ারে বহাল তবিয়তে বসে থাকতেন, বেতন ভাতা নিতেন। বাংলাদেশ আওয়ামী লীগই সর্বপ্রথম এসে দুর্নীতি দমন কমিশনকে একটা বিধিমালা দেয়, আইন দেয়, এবং এর ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন এখন চলছে। এখন একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। 2008 সালের পরে বিধিমালাগুলো তৈরি হয়েছে, 12 সালে যে আইন হয়েছে। এখন একটা সময়ের ভেতরে দুর্নীতি দমন কমিশন একটা অবয়বে এসেছে, যার জন্য বেনজির সাহেবের মতো আইজিপি তারা কিন্তু দুর্নীতি দমন কমিশন তাদেরকে ধরছে। অনেক বড় বড় আমাদের নেতা মন্ত্রীদেরকেও তারা কিন্তু ধরেছে, জেলেও গিয়েছে। এতটা করতে পারলো কি? এই জায়গায় আমাদের একটু দেন, আমরা আশ্বস্ত হই। এই জবাবটা করতে পারলো কি করে? এই জবাবটা দেওয়ার ক্ষেত্রে আমি একটু পেছনের দিকে এই জন্যই যাবো, কেননা এই জবাবটা দেওয়ার ক্ষেত্রে আমি বলি যে বলেছে যে দুর্নীতি একটা বড় চেহারা পেয়েছে, সেই চেহারার ভিতরে ছোট ছোট দু একজন ধরা পড়ছে, তাদের নাম কেউ কোনো বাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান কিংবা বিভিন্ন বাহিনীর প্রধানের নামে আসছে। কিন্তু যখন একটা দেশের প্রধানমন্ত্রীর নামেই আপনার দুর্নীতির প্রশ্ন ওঠে এবং সেই দুর্নীতির দায়ে তিনি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তখন তো একটা ছোটোখাটো বাহিনীর প্রধানের নামে দুর্নীতির কথা উঠলে এত বড় করে দেখা কিংবা লজ্জা পাওয়ার খুব একটা কিছু আছে বলে আমি কাউকে ডিফেন্ড করার জন্য এখানে বসিনি। আমি যেহেতু কথাগুলো উঠছে আমি বলে যাচ্ছি এই জন্যে। টাকা পাচারের কথা বলা হচ্ছে, আপনার তারেক রহমান, তার বন্ধু মামুন এবং তার ভাই হাফিজ, সাথে কোকো রহমান, যখন ওয়ারিড টেলিকমের একজন এক্সপার্ট হিসাবে আরব আমিরাতে কোকো রহমানকে দেখানো হলো এবং সেই এক্সপার্টের টাকা হিসাবে সিঙ্গাপুরে তাকে 5% আর 10% টাকা দিল সিমেন্স কোম্পানি, সেই টাকা দুর্নীতির মাধ্যমে আয় করেছেন দেখে যখন এফবিআই থেকে এসে আপনার সাক্ষ্য দিয়ে যায় বাংলাদেশের আদালতে এবং তার ভিত্তিতে যখন সিঙ্গাপুর থেকে সেই টাকাটা আনা হয়, তখন আমার ধারণা একটু বুঝতে হবে যে দেশের প্রধানমন্ত্রী এবং তার সন্তানরা দুর্নীতি করে দেশের বাইরে টাকা নিয়ে গিয়েছে, সেই টাকাও ফিরিয়ে আনা হয়েছে এবং সেই দলের পক্ষ থেকে নানান দুর্নীতির কথা যখন বলা হয় তখন বুঝতে হবে আগে নিজেদের চেহারাটা আয়নায় আগে দেখতে হবে। উনি বলছেন যে বিভিন্নভাবে পেট্রোনাইজ করা হয়েছে। বাংলাদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন তারা, হাওয়া ভবন, প্রধানমন্ত্রী ভবন। এই দ্বৈত শাসন ব্যবস্থার মধ্য দিয়ে এই বাংলাদেশে জনাব তারেক রহমান মিস্টার 10% হিসাবে পরিচিত হয়ে গিয়েছিলেন। যত বিনিয়োগকারী যেই আসুক না কেন, উনি তার বন্ধু মামুনের মধ্য দিয়ে এবং তার ভাই হাফিজের মাধ্যম দিয়ে ওই 10% যে দেবে না তার বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা যাবে না। এরকম বহুত প্রমাণ বারবার বাংলাদেশে এসেছে। তো দুর্নীতি এবং এই আপনার বাংলাদেশের অব্যবস্থাপনার যদি প্রধান এবং প্রথম কোনো ব্যক্তি হয়ে থাকে তিনি হচ্ছেন মিস্টার তারেক জিয়া। তো ওনারা আজকে এই আপনার ব্যবস্থাপনার কথা নিয়ে যে কথাগুলো বলছেন, সেই ব্যবস্থাপনার কথা বলার আগে ভাবতে হবে যে ওনাদের সময়কালীন সময়ে এই ব্যবস্থাপনাটা কোথায় ছিল। আমি আর একটা কথা শেষ করি, কাউন্টার অ্যাটাক তো আমি আরেকটা কথা আপনার কাছে আসি, একটা কথা শেষ করে দিই, কালো টাকা সাদা করার বিষয়টা, জি এই বিষয় নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশে বেগম খালেদা জিয়াই একমাত্র প্রধানমন্ত্রী যিনি কালো টাকা সাদা করেছেন। আমি আসছি, সো ফাইনাল রাউন্ড কনক্লুডিং রিমার্কস আপনার। বিষয়টা হচ্ছে আমি বুঝতে পেরেছি জর্জ ভাইয়ের হাতে আসলে বিশেষ কথা বলার পয়েন্ট নাই বলে উনি ওই পেছনে সেই 20 বছর আগে চলে গেছেন। আমি কথা 20 বছর আগে চলে গেছেন এবং সেটাও কতটা ঠুনকো ভাবে গেছেন। আওয়ামী লীগ 16 বছর ধরে ক্ষমতায়, হাওয়া ভবন নিয়ে যে মিথ তারা তৈরি করেছিলেন তাদের অনুগত সংবাদ মাধ্যম ব্যবহার করে, সেটা যদি সত্য হয় তাহলে আমি বলবো জনগণের টাকাই, তারা যদি দুর্নীতি করে থাকেন সে টাকাটা জনগণের টাকা, রাষ্ট্রের টাকা। জনগণের এবং রাষ্ট্রের সেই টাকাটা জনগণ বা রাষ্ট্রের কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্বটা আওয়ামী লীগের, যেহেতু তারা সরকারে।
তাহলে ওই যে এক গল্প ক্ষমতায় থেকে কিভাবে জর্জ মিয়া নাটক বানানো যায়, কিভাবে কি বানানো, যেগুলো তো ওনরাই আমাদের দেখান যে ক্ষমতায় থাকলে অনেক কিছু বলা যায়, মানে ষাঁড় গরুর দিয়েও বাচ্চা তৈরি করা যায়, সেগুলো ওনরাই আমাদের বলেন। তো সেই হিসেবে ওই রকম কি একটা দুইটা উদাহরণ তৈরি করেছেন, আবার ক্ষমতা থেকে গেলে আবার সঠিক তদন্ত হলে কি বেরিয়ে আসে সেটা তখন আমরা দেখতে পাবো। কিন্তু এর বাইরে হাওয়া ভবন কেন্দ্রিক একটা দুর্নীতির প্রমাণ করে যদি 16 বছর ওরা বিচারের আওতায় এনে বলতে পারতেন যে এই দুর্নীতি করেছে এবং এই টাকা, এই পরিমাণ টাকা তার ওইখানে আছে, তারেক রহমানের এইখানে এই ইনভেস্ট আছে, এত টাকা আছে, কোকো রহমানের আছে, খালেদা জিয়ার আছে, পেরেছেন। বলে প্রধানমন্ত্রীর দুর্নীতি, প্রধানমন্ত্রীর ওটা তো দুর্নীতি না, আদালতের রায়টাকে ওনারা বিকৃত করে বলেন। একটা অরফানেজ ট্রাস্টের নামে যে টাকা এসেছে সেই টাকাটা এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে সরানো হয়েছে এবং সেই টাকা সুদে আসলে বেড়ে দ্বিগুণ তিনগুণ হয়ে আছে। আদালত বলছে যে এইখানে এটা সঠিক পদ্ধতিতে হস্তান্তর করা হয় নাই, এর মাধ্যমে দুর্নীতির অভিপ্রায় প্রকাশ পেয়েছে। দুর্নীতি না, দুর্নীতির অভিপ্রায় প্রকাশ পেয়েছে, আদালতের রায় তাই। জর্জ বেইসি তো আইন প্রণেতা ছিলেন, খুঁজে দেখতে পারেন। সেইটাকে মিথ্যা করে ওনলা এই কালিমা লেপনের জন্য এটা বলেন। সুতরাং আগের এইসব গল্প না বলে যদি তারা দুর্নীতি করে থাকে তাহলে সেটা প্রমাণ করে বিচারের আওতায় এনে রাষ্ট্রের টাকা রাষ্ট্রের কাছে ফেরত দেন। কিন্তু এখন যে দুর্নীতির কথা আমরা বলছি এটা কোনোভাবেই অতীতের কোনো আমলের সঙ্গে তুলনাযোগ্য না। বঙ্গবন্ধু যে বলছিলেন আমি চোরের খনি পেয়েছি, সেই চোররা ছিল চোর, সেই চোর আজকে পরের জেনারেশন এসে ডাকাতের জেনারেশন হয়ে গেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো বলতেন আমাকে ডাকাতের খনি পেয়ে বসেছে, আমি আর এই দেশ চালাতে পারবো না। এইভাবে করে তারা ডাকাত পয়দা করেছে এবং সেই ডাকাতটা আজকে পদে পদে মানুষের পকেট কাটছে। এই যে বলেন 10 টাকা সে চাল খাওয়াবে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল 2008 সালে, তারপর নানান কায়দা কানুন করে বাহিনীকে ব্যবহার করে একবার বিনা ভোটে, একবার রাতের ভোটে, একবার আমিডামি ভোটে ক্ষমতায় থেকে গেল, আর এখন 17.5 টাকা পিস ডিম খাওয়াচ্ছে। ভাবতে পারেন আপনি, বাজেটের কথা তুলছিলেন আপনি, এদেশের মানুষ বাজেট বুঝে না, রাষ্ট্রের বাজেট, সংসদ ভবনের পাশে ওই বাজেট তারা বুঝে না, কিন্তু তার পকেটের বাজেটটা তারা বুঝে যে আমি কত টাকা ইনকাম করি, আমার ইনকাম কত বেড়েছে, আমার সদস্যের সংখ্যা কত, আমার খেয়ে পরে বাঁচার জন্য কত টাকা লাগে, আমার বাচ্চাকে একটা ডিম খাওয়াবো, সেই ডিমটার দাম হালি 4টা ডিম 70 টাকা, 17.5 টাকা এক পিস ডিম। ভাবতে পারেন, এইটা হচ্ছে ওনাদের উন্নয়ন। এই উন্নয়নের মূলা ঝুলিয়ে দিয়ে ওনারা একটা ক্যামোপ্লেস তৈরি করেন, এই ব্রিজ করেছি, ওই যে উড়াল সেতু করেছি, কী সব করেছেন। আপনার এই উন্নয়নে যদি এদেশের মানুষ বিশ্বাস করত তাহলে তো ওই ভূমধ্যসাগরে মরার জন্য, ডুবে মরার জন্য এইভাবে ঝাঁকে ঝাঁকে যেত না। আপনি উন্নয়নে আস্থা পায় না বলে তারা চলে যাচ্ছে। আপনি পৃথিবীর কোনো দেশে দেখবেন ওই দেশ যদি অর্থনৈতিকভাবে ভালো থাকে, তার জনগণের মধ্যে আস্থা তৈরি করতে পারে, তাহলে তারা এইভাবে মৃত্যু মুখে আপনজন ছেড়ে, দেশ ছেড়ে এইভাবে ড্রামে করে বিদেশে যায়। লজ্জাও লাগে না বলতে যে তাদের মনে আস্থা তৈরি করতে পারে নাই। এই যে তরুণ শিক্ষার্থীরা ঝাঁকে ঝাঁকে দেশ ছাড়ছে, আপনার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে তাদের মধ্যে একটা ধ্বংসের বীজ বপন করে দেখিয়েছেন যে এই দেশের ভবিষ্যৎ নাই, যে কারণে শিক্ষার্থীরা ঝাঁকে ঝাঁকে বিদেশ যাচ্ছে। আপনি এটা কমাতে পেরেছেন, বাড়ছে কেন, এই বোধটাও ওনাদের নাই। এই সমস্ত বিষয় নিয়ে আসলে কথা বলাটা অত্যন্ত, আমি পেছনের দিকে কিংবা সামনের দিকে এই সমস্ত আলোচনায় না যে আমাদের দেশের যেই অবস্থা, সেই অবস্থার ক্ষেত্রে আমরা কিভাবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই যাওয়ার ক্ষেত্রে আমাদের প্রপোজালসগুলো কেমন হতে পারে, আমার সেই সমস্ত আলোচনা করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা আপনাদের একটা এই আমি বলেছি ছোট্ট আয়তনের বিপুল জনসংখ্যার দেশ, নানান রকম সমস্যা থাকবে। এই সমস্যার ক্ষেত্রে আমাদের আবার আদর্শগত আইডিয়ালিস্টিক ডিফারেন্সেস হিউজ আছে। এটার গ্যাপ আরও কতটা কমিয়ে আনা যেতে পারে এবং কমিয়ে এনে আমরা এই দেশটার স্বার্থে আরও কীভাবে কাজ করার জন্য আমরা এগিয়ে যেতে পারি, সেই প্রপোজালসগুলো নিয়ে যদি আলাপ হয় দ্যাটস ফাইন। কিন্তু এই যেটা বলেছেন যে আমি পেছনের দিকে এই জন্যই যেতে চাই না, ওনারা যেহেতু বেনজির কিংবা হুয়েভার ইট ইজ, যাদের নামে এই সমস্ত দুর্নীতি কারাপশনের কথা উঠছে, ওটার সাথে সাথে যখন আওয়ামী লীগের নামটা জড়ানো হয়, যার জন্য আমি বেগম খালেদা জিয়ার উদাহরণটা টানলাম যে উনিও কিন্তু কিংবা ওনার সন্তানরাও এদেশের দুর্নীতির প্রথম এবং প্রধান যেই কারিগর, তাদের নামও কিন্তু উঠে আসে। অতএব এখন আওয়ামী লীগের সময় দু একটা নাম যারা উঠে আসছে,
তাদেরকে আওয়ামী লীগ কোনোদিন এন্ডোর্স করেনি। এন্ডোর্স করে না বিধায় যখনই এই ঘটনাগুলো আসছে তাদেরকে আমরা আইনের আওতায় আনছি এবং ব্যবস্থা গ্রহণ করছি। কিন্তু সব দেশের বাইরে চলে যাচ্ছে কিভাবে? দ্যাটস দ্য প্রবলেম। এটা আমাকে বলেন যে বেনজির আহমেদ, যে আপনি নিজেই উল্লেখ করেছেন, আমি আপনার কথা বলি যে 7-8টা পাসপোর্ট করলেন, পাসপোর্ট অধিদপ্তর অন্য কোনো সরকারি কর্মকর্তা সেগুলো দিয়েছেন, এগুলো হলো কিভাবে? এবং আমি আরো একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে, তারা আসলে কি করে? এবং এই ধরনের পদে যারা যায় তাদের তো নানা রকমের ভেটিং হয়, নানা রকমের প্রসেসের মধ্য দিয়ে যায়, ইন্টেলিজেন্স রিপোর্ট হয় যে কোনো সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেতে হলে, এবং সেগুলো নিশ্চয়ই হয়েছে। আমি আপনার কথার সাথে সম্পূর্ণ একমত এই ক্ষেত্রে, যে এইটা বা ইন্টেলিজেন্স এজেন্সি হয়তো সঠিক রিপোর্ট দিয়েছে, ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছেন তারা এই রিপোর্টটা কিভাবে আমরা জানি না তো আসলে কেন দিয়েছেন, এটা স্ক্রিনিং অবশ্যই হওয়া উচিত। এই কারণে যে একটা ব্যক্তি কিভাবে 5-7টা পাসপোর্ট বানায় ফেলল, ওই সময় পাসপোর্টের ডিজি কে ছিল, তারা কিভাবে এটা দিলেন, এগুলো অবশ্যই আমাদের এখন উই হ্যাভ টু ব্রিং দেম ব্যাক বিফোর দ্য ল। এখন একটা ডিজি ওখানে থাকার পরে সে নিয়েছেন, সেই ডিজিটা কে ছিল, কেন পাঠিয়ে দিয়েছেন, তাদেরকে আলদারকে পাঠিয়ে দেন, বেনজিরকে পাঠিয়ে দেন, মতিউরকে পাঠিয়ে দেন, ভাই সব তো পাঠিয়ে দেন, সময় নেই আসলে। হ্যাঁ, তো যার কারণে এইটা আপনার অত্যন্ত দুঃখজনক যে কিভাবে তারা এই পাসপোর্টগুলো পেয়েছেন। এবং দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে অবশ্য একটা বিষয় আছে, কেন তখনও তার বিরুদ্ধে আপনার দেশ তাকে নিষেধাজ্ঞা হয়নি, তখনও তার বিরুদ্ধে আইনগত সেভাবে কোনো নিষেধাজ্ঞা আদালত কর্তৃক হয়নি বিধায়ী এগুলো হয়তো উনি বুঝতে পেরেছেন বিধায়ী আগেই হয়তো পালিয়ে গেছেন। কিন্তু কোনো লফুল কোর্ট থেকে তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা কিংবা এইগুলো কোনো কিছু তখনও হয়ে ওঠেনি বিধায়ী আমার ধারণা আপনি তো আইনজীবী মানুষ, ব্যারিস্টার মানুষ, অনেক লোকের বিরুদ্ধে তো শুধুমাত্র সন্দেহ বশবর্তী হয়ে গ্রেফতার করা হয়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। একটা লোককে নিয়ে এত আলোচনা হচ্ছে, গণমাধ্যমে আলোচনা করছে, সে বর্ডার ক্রস করে এয়ারপোর্ট দিয়ে ইমিগ্রেশন দিয়ে চলে যাচ্ছে, কেউ এটা সন্দেহ, কেউ আমরা তো দেখি অনেকে এয়ারপোর্ট দিয়ে যাওয়া আসার পথে তাকে বসিয়ে রেখে উপরে কথাবার্তা বলে 1-1.5 ঘন্টা পরে হয়তো ছেড়ে দেয়, কাউকে একটু বসায়। আমি একটু সরকারের সমালোচনা করি টক শোতে, আমাকে বসিয়ে রেখেছে একবার। আমি বেনজিরকে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওনার বিরুদ্ধে তো উনি কি যাচ্ছেন, আপনারা কি বলেন সেরকম কি হয়েছে? এই সমস্ত ক্ষেত্রে আমি যদি বেনজিরকে ডিফেন্ড করার জন্য আমি কিন্তু কোনো কথা আমি বসেও না। এখন যেহেতু উনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন, তো ওনার বিরুদ্ধে আদালত কর্তৃক কিংবা অন্যান্য জায়গা থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, অবশ্যই তিনি হয়তো সেই অবস্থানটাকে ব্যবহার করেই বের হয়ে গিয়েছেন, আমার ব্যক্তিগতভাবে ধারণা সেইটা। তবে সেইটা যাওয়ার ক্ষেত্রে আপনার 54-এর সন্দেহে তো অনেক সময় অনেককে ডিটেন করে রাখা হয়, ধরা হয়, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এই মতিউর এই বেচারাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং আপনি দেখবেন যে বেনজির আহমেদের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা বলেছেন যে তিনি কোথায় আছেন আমাদের জানা নেই, সেটাও কিন্তু বলা হয়েছে। ইমিগ্রেশন প্রসেস দেশের বাইরে গেলে জানা থাকবে না, এটা হয় নাকি? অবশ্যই এই ব্যাখ্যাটা আমি দিতে পারবো না, কেননা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ভিসা নিয়েছেন, কোন দেশের ভিসা নিয়েছেন সেটা জানবেন না, আমি নেই, অথবা এই সংক্রান্ত যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনারা, আমি ঠিক এই জন্য বলতে পারবো না, এর ব্যাখ্যাটা ওনারা দিয়েছেন। আমি আমার জায়গা থেকে এই ব্যাখ্যাটা দিতে পারবো না, উনি কিভাবে গেলেন কিংবা কারা গেলেন। তো বাংলাদেশে কোনো দলের পদে থাকলে এটা বলা মুশকিল, এটা আমরা বুঝি। এই অবস্থা থেকে আমাদের মানে বিশেষ করে করাপশনের ক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে, এইগুলোর থেকে উত্তরণের জন্য আমাদের সামগ্রিকভাবেই একসাথে কাজ করার প্রয়োজন। এই কারণেই যে আমরা যারা এখন কম্পারেটিভলি এখনো ইয়াং আছি, তারা যদি এইগুলো আমরা কিভাবে আরো সমাধান করা যেতে পারে, পারস্পরিক দূরত্বটা আরো কমিয়ে এই বিষয়ে কথাবার্তা বলা যেতে পারে, এইগুলো বলার মধ্য দিয়েই কিন্তু আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রার লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডাক্তার শাকাত হোসেন সায়ন্ত এবং সেলিম আলতাফ জর্জ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। আমার এক অতিথির শেষ কথা দিয়ে শুরু করি যে তরুণরা, তুলনামূলক বিচারে যারা তরুণ রাজনীতিক, তাদের আসলে একসঙ্গে বসে দলমত নির্বিশেষে দেশের ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় এসছে। পুরনোরা যা করেছেন এগুলো নিয়ে আলোচনা হবে, চলতে থাকবে, কিন্তু সমাধানটা আসলে সেখানে নেই। কেন এমন একটা সমাজ বা রাষ্ট্রের মধ্যে আমরা এসে পৌঁছেছি, আমার দুদিক থেকে এই কথা শুনেছি, যেটা পতনমুখী সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রের মধ্যে এসে, এটা শুধু পতন বললেও ভুল বলা হবে, এখানে পচন ধরেছে। এবং এই পচনের দুর্গন্ধ আসলে আমাদের প্রত্যেকের নাসিকা গ্রন্থিতে প্রবেশ করবার কথা।
অনেক সময় আমরা চোখে দেখেও দেখি না, শুনেও শুনি না, যা বলার দরকার বলি না, কিন্তু সময় এসছে কথা বলবার এবং চোখ কান আসলে খোলা রাখা বা এতদিন যা শুনেছি দেখেছি সেটা বলার আসলে সময় এসছে। দায় দায়িত্ব কারো কম বেশি, তবে সবাইকে নিতে হবে। আজকের এই পতনের জন্য এককভাবে কেউ দায়ী নয়, কোনো একক গোষ্ঠী বা দলকে দায়ী করা যাবে না। তবে অবশ্যই সময়ের বিচারে, বাস্তবতার বিচারে কাউকে কাউকে হয়তো বেশি দায়িত্ব নিতে হবে, কিন্তু কম বেশি দায় দায়িত্ব এবং সবারই আসলে নিজের ভুল ত্রুটি স্বীকার করে সামনের দিকে এগোবার কথা চিন্তা করতে হবে এবং নিজের অঙ্গীকারটা জনমনে প্রতিষ্ঠা করবা, জনমনে স্থাপন করবার কাজটা করতে হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।